খেপুপাড়া ও আশপাশ এলাকা দিয়ে ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র উপকূলে প্রবেশ করেছে। এতে উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া বৃষ্টিসহ বইছে দমকা হাওয়া। রাত 10টার মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করবে। এদিকে কুয়াকাটায় এক পানির তোড়ে ভেসে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। রিমালের সর্বশেষ তথ্য জানাতে এবার চলে যাচ্ছি সহকর্মী জাহিদুল বাশারের কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, আজকে সারা দিন ধরে যেই ঘূর্ণিঝড়ের কথা আমরা বলছি, গণমাধ্যমে প্রচার হচ্ছে, আবহাওয়া অধিদপ্তর দফায় দফায় ব্রিফিং করছে, বুলেটিন প্রকাশ করছে, সেই যে ঝড়, সেই ঝড়ের কিন্তু অগ্রভাগ এরই মধ্যে উপকূল অতিক্রম করা শুরু করেছে। কারণ বলা হয়েছিল যে সন্ধ্যা থেকে রাত 9টা-10টার মধ্যে মূল অতিক্রম করা শুরু করবে। আমরা এখন জানবো যে আসলে সর্বশেষ কি পরিস্থিতি। আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, এই মুহূর্তে সরাসরি আমার সাথে যুক্ত হবেন। আমরা একই সাথে আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো একেবারে বিভিন্ন এলাকার উপকূলে সেখানে কি অবস্থা রয়েছে, এবং একই সাথে আবহাওয়া অধিদপ্তরে আমাদের সহকর্মী রয়েছেন। সুতরাং দুই জায়গা থেকে আমরা একত্রিত করার চেষ্টা করব সর্বশেষ তথ্যগুলো। সহকর্মী আলামিন হোসেন এই মুহূর্তে সরাসরি পটুয়াখালীর কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন। আলামিন, একেবারে বিকেলের দিক থেকে আমরা যে খবর পাচ্ছিলাম, কুয়াকাটার পাশে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন চরমন্তাজ সহ বিভিন্ন এলাকা কিন্তু সেখানে প্লাবিত হয়েছে, পানি ঢুকে গেছে। সেই আরও 3-4 ঘন্টা আগে থেকে আপনি খেপুপাড়ায় রয়েছেন। এই পয়েন্টটি দীর্ঘ সময় ধরে আলোচনায় আছে যে ঝড়ের অগ্রভাগ শুরুতে এই জায়গা থেকে আক্রমণ করবে। সেখানকার পরিস্থিতি আসলে কি? বাসার এখানকার পরিস্থিতি, আমরা কিছুক্ষণ আগে হাজীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ সেখানে গিয়েছিলাম। 5টি সাইক্লোন শেল্টারে আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা সেখানে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি গবাদি পশুও সেই সাইক্লোন শেল্টারের নিচে তাদেরকে রাখা হয়েছে। এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দমকা হাওয়া। আমরা স্বাভাবিকভাবে যে দাঁড়িয়ে থাকি সেই দাঁড়িয়ে থাকতে পারছি না, বাতাসের তোড়ে কখনো আমাদের অবস্থান নড়বড় হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা সেই নীলগঞ্জ ইউনিয়ন, যেটি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গৈয়াতলা নামক একটি জায়গায় আন্ধার মানিক নদীর যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ ভেঙে সেখানে লোকালয়ে পানি ঢুকেছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সরকার ঊর্ধ্বতন কর্মকর্তারা, পানি উন্নয়ন বোর্ডের কর্তারা সেখানে আসলে সেই জায়গাটি ইতিমধ্যেই তারা সেখানে পরিদর্শন করেছেন। এদিকের পরিস্থিতি যদি বলি, কুয়াকাটায় আমরা সকাল থেকে দেখেছি সমুদ্র বেশ উত্তল, অর্থাৎ বালিয়াড়ি বা সৈকত থেকে আপনি জানেন যে সমুদ্র রক্ষা যে বাঁধ থাকে, সেই সমুদ্র রক্ষা বাঁধের অন্তত 1.5 থেকে 1 কিলোমিটার অথবা হাফ কিলোমিটার কোথাও কোথাও সেখানে পর্যটকরা গিয়ে তারপর সমুদ্র স্নান করে থাকেন। কিন্তু সেই জায়গাটু একদম পানিতে প্লাবিত, অর্থাৎ টইটুম্বুর। সমুদ্র বেশ উত্তল। আপনি নিশ্চয়ই বাসার আমার এখানে এখনো দেখতে পাচ্ছেন যে ঝোড়ো বৃষ্টি হচ্ছে। আর অগ্রভাগের কথা যদি বলি, তাহলে আমরা সকাল 11টা থেকে যে পরিস্থিতি দেখেছি সেই পরিস্থিতি এখনো রয়েছে। এখানে এখনো দমকা হাওয়া রয়েছে, বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে বাড়ছে। স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন রয়েছেন, বাসিন্দারা ঝুঁকিপূর্ণ এলাকাতে তাদের বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছেন। পটুয়াখালী জেলায় 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, তার মধ্যে অন্তত 10টি জায়গা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, নাজুক। সেই ঝুঁকিপূর্ণ জায়গা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। আমরা যেমনটা দেখেছিলাম, এখন নদীতে মোটামুটি ভাটা অবস্থায় রয়েছে। 9:45টার দিকে জোয়ার আসা শুরু হবে যতটুকু হিসাব অনুযায়ী জানা যাচ্ছে। তো ঝড়ের মূল অংশ, মূল কেন্দ্র, অর্থাৎ মূল যে ঘূর্ণাবর্ত, সেটি যদি ওই সময়ের দিকে আঘাত হানে, এবং সেদিকেই যাচ্ছে ধারণা করা হচ্ছে, সেক্ষেত্রে কোন কোন এলাকা খুব ঝুঁকিপূর্ণ মনে হবে? আন্ধারমানিক তো অনেক বড় নদী। বাসার আমরা গৈয়াতলার কথা বললাম, সেখানে কাজিরহাট, হাজিপুর সহ বিভিন্ন এলাকা একদম যদি নদী ঘেঁষে, আপনি জানেন যে খাপড়াভাঙা নদী, আন্দারমানিক সহ বেশ কিছু নদী সেখানে বঙ্গোপসাগরের সাথে মিলিত হচ্ছে, তারা টাচ করেছে। সেই জায়গাগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আমরা বিচ্ছিন্ন কিছু খবর পেয়েছি, সেখানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার খবরও আমরা পেয়েছি। আর আপনি যেমনটা বললেন যে কোন কোন জায়গা ঝুঁকিপূর্ণ, এই দিকটা থেকে এখন পর্যন্ত মানুষের আসলে ঝুঁকিপূর্ণ তালিকা তারা নিরূপণ করছেন না। তারা যেটি সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেটি আপাতত করছে। তবে এখনো দমকা শোষো বা বাতাসের যে শোষো আওয়াজ, সেটি আমরা আসলে ক্যামেরায় বা আলো স্বল্পতার কারণে দেখাতে পারছি না। আমরা শুনতে পাচ্ছি যে বাতাসের শোষো আওয়াজ, এবং সেই শোষো আওয়াজ একদম দাঁড়িয়ে থাকা, বা আমরা নিশ্চয়ই বাসায় দেখতে পাচ্ছেন যে একটি দোকানের শেডের পাশে অবস্থান করছে, অর্থাৎ বাতাসটা কিন্তু আমাদের পিছন দিকে, যে পূর্ব দিক, সেদিক থেকে আসছে। স্থানীয়রা সকালেই যেমনটা বা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে পূর্বালি বাতাস, অর্থাৎ পূব দিক থেকে যে বাতাসটা আসে, সেই বাতাসটা তাদের অনেক বেশি ভোগাবে এবং
অনেক বেশি ক্ষতির বা আশঙ্কা। আলামিন হোসেন, একটু পরে আবহাওয়া অধিদপ্তর থেকে একদম সর্বশেষ আপডেট আমাদেরকে জানানো হবে, আমরা সেই জায়গায় যাবো। তার আগে আপনি বলছিলেন যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে, সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি দেখুন একেবারে সেই আইলা থেকে শুরু করে মহাসেন, আমফান, ইয়াস, রোয়ানু, তারপরে মোখা, সব ধরনের যতগুলো ঘূর্ণিঝড় আঘাত এনেছে, পটুয়াখালীর এই জায়গার মানুষ সব সময় তারা কিন্তু ভুক্তভোগী, তো তারা অভ্যস্ত হয়ে গেছেন। তাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা সাইক্লোন শেল্টারে যেতে চান না। আজকে কি আসলে গেছেন? বাসা তাদের মধ্যে একটা ভাব থাকে, অর্থাৎ তারা যাবেন না, তারা ইউজ টু হয়ে গেছেন বা এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, এই জন্যই অনেকে সাইক্লোন সেন্টারে যান না। তবে সেখানে জনপ্রতিনিধিদেরকে শুরু করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সাইক্লোন সেন্টারে নেওয়ার একটা জোর যে তৎপরতা, সেটা আমরা দেখেছি। বাসার আরেকটু জানিয়ে রাখতে চাই, আমরা বেশ কিছু এলাকায় গিয়েছিলাম, গতকালকে থেকে আজকে পর্যন্ত বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন, অতএব তারা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আপনি প্রথম যে প্রশ্নটি করেছিলেন যে নদ নদীর অবস্থা কি, পানির অবস্থা কি, জোয়ারের সময় যে পানি থাকে, স্বাভাবিক সময় মানুষজন বলছেন জোয়ারের সময় নদীতে যে পানি থাকে কিংবা সমুদ্রে যে পানি থাকে, ভাটার সময় ঠিক একই রকম অবস্থায় রয়েছে। অর্থাৎ স্বাভাবিক সময়ে জোয়ার সময় যে পানি থাকে, এখন ভাটার সময় সেই একই পানি রয়েছে। স্থানীয়রা যেটি শঙ্কার কথা বলেছেন, যদি 10টার সময় জোয়ার এসে থাকে, সেক্ষেত্রে যদি সেই সময় আসলে এই উপকূলে আশ্রয় পড়ে ঘূর্ণিঝড়টি, তাহলে হয়তো জলোচ্ছ্বাসের যে আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে করা হয়েছে 5 থেকে 7 ফুট, সেটি আসলে প্লাবিত হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা বরগুনাতে খবর নিয়েছিলাম, সেখানে লোকালয়ে পানি ঢুকেছে, বরগুনা শহরের অলিগুলিতে পানি প্রবেশ করেছে, পাশাপাশি বরগুনা, বেতাগী সহ আশপাশের যে নদ নদীর বেষ্টিত এলাকায়, উপকূল ঘেঁষা যে এলাকাগুলো, তালতলির কথা বলতে পারি, সেখানে পানি ঢুকেছে, বরগুনাতে পানি ঢুকেছে, ভোলায়ও বেশ কিছু চরের কথা আপনি যেমনটা বলেন সেটি প্লাবিত হয়েছে। অর্থাৎ পানি যে আশঙ্কার কথা বলা হয়েছিল যে জলোচ্ছ্বাস হতে পারে, সেটি কিন্তু হওয়ার একটি আশঙ্কা থেকেই যায়, যার কারণে এই সৈকতের আশেপাশে যে সমস্ত দোকান, ভ্রাম্যমাণ দোকান, পর্যটকরা বসার যে চেয়ার, সেগুলো কিন্তু তারা নিরাপদ ছড়িয়ে নেওয়া হচ্ছে। বাসা শুধু তাই নয়, যে নৌকাগুলো দিয়ে কিংবা যে ট্রলারগুলো দিয়ে মাছ ধরা হয়, সেই মাছ ধরা ট্রলারগুলোকে আমরা দেখেছি যে বেড়িবাঁধের উপরে তারা নিয়ে এসেছেন। অর্থাৎ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি বোঝা যাচ্ছে না। তবে দমকা হাওয়া, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত আপনি যেমনটা বললেন যে একজন জেলে ভেসে যাওয়ার খবর আমরা পেয়েছি ইতিমধ্যেই, এখানকার লোকাল ওসি তিনি আসলে সেটি নিশ্চিত করেছেন। আর এর বাইরে এখন আসলে আমরা দেখাতে পারছি, তবে বাতাসের প্রচন্ড শোষ আওয়াজ, শোষ শব্দ। এখন অগ্রভাগ আসলে আক্রমণ করেছে কিনা, এখন এই পায়রা বন্দর কিংবা হোসেন, এখন আসলে এই যত সময় গড়াবে, আগামী কয়েক ঘন্টা ধরে বাতাসের গতিবেগ বাড়বে, তেমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। শুধু বাংলাদেশ না, ভারতের আবহাওয়া, আলিপুর আবহাওয়া অধিদপ্তর একই কথা বলছে যে আগামী কয়েক ঘন্টা ধরে বাতাসের গতিবেগ কিন্তু বাড়বে। আপনার কাছে আবারও আমরা ফিরবো অন্য কোনো সংবাদে, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রধান স্টুডিওতে, সহকর্মী শামীম জাহেদের কাছে। জাহেদের বাসা, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম খেপুপাড়া থেকে আমাদের সহকর্মী আলামিন হোসেন কি বলছিলেন। আমরা জানি যে এটা আসলে রাত 10টার মধ্যে এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। বাসার, আপনাকে ধন্যবাদ। জি।